2024 সালের জুলাই বাংলাদেশ যেন ধুঁকছিল নিঃশ্বাসহীন এক বাস্তবতায়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বইয়ের বদলে বাচ্চার গুলির শব্দ, অলিতে গলিতে নিপীড়িত মুখ, রক্তাক্ত চোখ, আতঙ্কিত জনতা। পুলিশের গুলি, ছাত্রলীগের বর্বরতা, গোয়েন্দা নজরদারি আর মধ্যরাতের গ্রেফতার। দিনের আলোয় ছায়া খেলে যেত মানুষের মুখে। সড়কে নামলেই লাঠি, পোস্ট দিলে মামলা, কথা বললেই রাষ্ট্রদ্রোহ। সরকার তখন অন্ধ, জনগণের কান্না শুনত না। এক চোখে ফ্যাসিবাদের ছায়া দেখে, অন্য চোখে ভোটহীন ক্ষমতা আঁকড়ে ধরে। শিক্ষা, ন্যায় বিচার, মৌলিক অধিকার সব যেন নির্বাসনে। জুলুমের জাতাকলে পিষ্ট ছাত্র জনতা জেগে ওঠে। বুকের রক্তে রচনা করে স্বাধীনতার পর সবচেয়ে বিস্তৃত ছাত্র জনতার গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট। ঠিক সেই সময়ের দায়বদ্ধতা থেকে ইসলাম, দেশ, জাতীয় মানবতার প্রতি অঙ্গীকারবদ্ধ হয়ে রাজপথের প্রথম সারিতে নেমে আসে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস। 7ই জুলাই বাংলা ব্লকেড অচল ঢাকা। চানখারপুল ব্লকেডে অংশগ্রহণ করেন বর্তমান কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ আব্দুল আজিজ, বাইতুল মাল সম্পাদক রবিউল ইসলাম ও সম্মিলিত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীল ইমাম হুসাইন ইলাত এর নেতৃত্বে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস। 10ই জুলাই রামপুরায় বাংলা ব্লকেডে অংশগ্রহণ করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন সহ সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। মোহাম্মদ কামাল উদ্দিন সংহতি জানিয়ে উদ্দীপনামূলক বক্তব্য রাখেন। সেই সংহতির হাত ধরেই শুরু হয় এক নতুন অধ্যায়। 15ই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের বর্বর হামলায় আহত হয় শতাধিক শিক্ষার্থী। শতাধিক ছাত্র ভর্তি হন ঢাকা মেডিকেলে। সেই ঘটনার পরই বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কর্মীরা সরাসরি আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। রাজধানীতে বের হয় মিছিল, স্লোগানে মুখরিত হয় রাজপথ। মিছিল শেষে কেন্দ্রীয় নেতারা আহতদের দেখতে যান হাসপাতালে। 16ই জুলাই ময়দানে দেখা যায় বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের চিকিৎসা ও সেবামূলক কার্যক্রম। মোহাম্মদপুর সায়েন্স ল্যাব, যাত্রাবাড়ি, উত্তরা সহ দেশব্যাপী এই কার্যক্রম চলে আন্দোলনের পুরো সময়। মাদ্রাসা ছাত্ররা নিজেদের পোশাক খুলে পিকেটিংয়ে সামনে সারিতে অংশ নেয়। সন্ত্রাসীদের হামলায় আহত অন্যতম সমন্বয়ক ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসানের চিকিৎসার খোঁজখবর নিতে হাসপাতালে যান কেন্দ্রীয় নেতৃবৃন্দ। 17ই জুলাই বাদ আসর মোহাম্মদপুরে মিছিলের ডাক দেয় বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগর। জমায়েত হতেই শুরু হয় আচমকা পুলিশি হামলা। আশেপাশে থাকা ছাত্র জনতা ছত্রভঙ্গ না হয়ে তৎক্ষণাৎ দাঁড়িয়ে যায় প্রতিরোধে। মোহাম্মদপুরে শুরু হয় জনপ্রতিরোধ। কমপ্লিট শাটডাউনের ডাক আসে। সংগঠন দেয় 6 দফা কার্যক্রম নির্দেশনা। 1. সলাতুল হাজত ও আমলের প্রতি গুরুত্ব। 2. সর্বাত্মকভাবে শাটডাউন পালন। 3. সম্মিলিতভাবে সাধারণ শিক্ষার্থীদের সাথে অবস্থান। 4. বিচ্ছিন্ন না হয়ে সম্মিলিত থাকা, ফেস না হওয়া, ফার্স্ট এইড, পানি ও খাবারের ব্যবস্থা। 5. স্বেচ্ছাসেবক চরিত্র বজায় রাখা। 6. সম্ভব হলে ঝটিকা মিছিল পরিচালনা। আর সেদিনেই পুলিশের গুলিতে শহীদ হন সাব্বির আহমেদ, একজন ছাত্র মজলিস কর্মীর আপন ভাই। শহীদের রক্ত ঝরে উত্তরা আজমপুরে। মানিকগঞ্জে আহত হন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের তৎকালীন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হুসাইন রিয়া। 19শে জুলাই হেলিকপ্টার থেকে ছোড়া হয় গুলি। বসিলায় র্যাব ক্যাম্প ঘিরে ফেলে আন্দোলনকারীরা। শহীদ হন আরও 2 জন। তারবিয়াতুল উম্মাহ মাদ্রাসা হয়ে ওঠে আশ্রয় কেন্দ্র। তারবিয়াতুল উম্মাহ মাদ্রাসার ছাত্র ও শিক্ষকরা রাজপথে শরবত বিতরণ করেন, জুমার নামাজ আদায় করেন। পরে গণমাধ্যমে দোষী সাব্যস্ত করে র্যাবের চাপে বন্ধ হয় প্রতিষ্ঠানটি। ইন্টারনেট ব্ল্যাকআউট, কারফিউর মধ্যেই আন্দোলন চলতে থাকে। 21 জুলাই নারায়ণগঞ্জের সাহেবপাড়ায় গুলিবিদ্ধ হয়ে শহীদ হন ছাত্র মজলিস কর্মী ইমরান।
24শে জুলাই দেশব্যাপী সহিংসতা ও হত্যার দায় একমাত্র ক্ষমতাসীন দল ও প্রশাসনের উল্লেখ করে বিবৃতি প্রকাশ করে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস। 29শে জুলাই চট্টগ্রামের আশিকুর রহমান গ্রেফতার হন উত্তরার বিএনএস এলাকা থেকে। খেলাফত ছাত্র মজলিস তার সম্পূর্ণ মামলার দায়িত্বভার গ্রহণ করে। 30শে জুলাই আন্দোলন ফিরে আসে অনলাইনে। প্রোফাইল লাল, মুখে লাল কাপড়, অনলাইন কন্টেস্ট, মাঠ থেকে নেট সবখানেই ছাত্র মজলিস সক্রিয়। 2 আগস্ট এক বিবৃতিতে ছাত্র শিবির নিষিদ্ধের ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত উল্লেখ করে নিন্দা জানানো হয়। 3 আগস্ট শহীদ মিনারের পথে ডাক পড়ে, সরকার পতনের এক দফা ঘোষণা হয়। মামুনুল হক সাহেব মাদ্রাসা ছাত্রদের সক্রিয় করতে নির্দেশ দেন। সেই নির্দেশে শাখা পর্যায়ে দায়িত্ব বন্টন করে সংগঠন। 4 আগস্ট সমমনা ইসলামী দলসমূহের সমাবেশে মজলিস ছিল সামনের কাতারে। সংঘর্ষ হয় জিগাতলা, পল্টন ও উত্তরায়। মোহাম্মদপুর থানা পুলিশ গ্রেফতার করে ফজলে রাব্বিকে, যিনি পরে কেন্দ্রীয় সাহিত্য সংস্কৃতি গবেষণা সম্পাদক হন। তাকে জেল হাজতে নিয়ে নির্যাতন করা হয়। এই দিন সর্বত্র ব্যাপক প্রতিরোধ হয়। জনবিস্ফোরণের মধ্যে ইবিতে সাদেক আহমদ, বরিশাল বিশ্ববিদ্যালয়ে নাজমুল ঢালি, চবিতে আশিকুর রহমান, ঢাকার মোহাম্মদপুর বসিলায় মুশতাক, এহসান, সাখাওয়াত, মুরসালিন, আদনান, জিয়া, আনাস, যাত্রাবাড়িতে নাইম বিন শামসুল হক, উত্তরায় আব্দুল আহাদ, খুলনায় কাশফি রেদওয়ান, ময়মনসিংহে হুমায়ুন, কিশোরগঞ্জে মুজাক্কির, সিলেটে নূরে আলম সিদ্দিক, চট্টগ্রামে মিজান, উসমান, হারুন, সাইনবোর্ডে আরিফ, সাতক্ষীরায় ওমর ফারুকের নেতৃত্বে ছাত্র মজলিস রাজপথ দখলে রাখে। কিশোরগঞ্জ ইমদাদিয়া মাদ্রাসায় রক্তক্ষয়ী সংঘর্ষের পর প্রতিষ্ঠানটি বন্ধ হয়। ময়মনসিংহে সংঘর্ষে আহত হন অনেক কর্মী। হাটহাজারীতে মিছিল, বিক্ষোভ চলে। মারাত্মকভাবে আহত হন কিশোরগঞ্জ জেলা সভাপতি মুজাক্কির ও নারায়ণগঞ্জ জেলা সভাপতি আরিফুল ইসলাম। 5 আগস্ট মার্চ টু ঢাকা। সকাল থেকে আন্দোলন স্পটে অবস্থান নেন নেতাকর্মীরা। বিভিন্ন জেলা থেকে পুলিশি বাধা উপেক্ষা করে ঢাকায় ঢুকতে থাকে জনতা। ছাত্র মজলিসের জনশক্তিদের কাছে নির্দেশনা ছিল শাহবাগে অবস্থান নিতে হবে। সেনাবাহিনী, র্যাব, পুলিশের শক্ত অবস্থান সত্ত্বেও শাহবাগে পৌঁছয় একদল নেতাকর্মী। প্রতিরোধের চেষ্টা করে। বাদজোহর শোনা যায় ফ্যাসিবাদ মুক্তির কাঙ্ক্ষিত বার্তা। শাহবাগ সহ পুরো ঢাকা থেকে শুরু হয় গণভবনের দিকে পদযাত্রা। বিজিত গণভবনের মাটিতে পড়ে সিজদার ছাপ। ইতিহাসে লেখা হয় এক নতুন গর্বের অধ্যায়। রক্তক্ষয়ী গণ অভ্যুত্থান থেকে পুনর্গঠনের পালা। আন্দোলনের পরে ছাত্র মজলিস থাকে রাস্তায়, ধ্বংসস্তূপ সরাতে, রাস্তা পরিষ্কার করতে, জননিরাপত্তায় টহল দিতে, ট্রাফিক নিয়ন্ত্রণে সহযোগিতা করতে। রাজধানীর ঢাকেশ্বরী মন্দির সহ উপাসনালয় পাহারা সহ বিভিন্ন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস। শহীদদের রক্তে কেনা এই জুলাই সেই আত্মত্যাগ ভোলার নয়। শহীদদের রক্তে কেনা ঐক্য নস্যাৎ হওয়ার নয়, হবে না ইনশাআল্লাহ। জুলাই গণ অভ্যুত্থান একটি প্রতিরোধ, একটি প্রতিশ্রুতি।